কোন অপরাধীর রক্ষা কবচ হবে না আওয়ামী লীগ, বলেছেন এই দলটিরই নেতারা। আর ক্ষমতায় এসে অবৈধ অস্ত্র সহ চোরাচালান বন্ধের দাবি করেছেন তারা। আর বিএনপি বলছে সরকারের বিরুদ্ধে ফুঁসছে দেশের মানুষ, আওয়ামী লীগের সুবিধাভোগীদের অপকর্মের দায় অস্বীকার করে তারা পার পাবে না। এদিকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি এমপি আনারের মরদেহের। এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং রয়েছেন জনাব আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জি, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি অপরাধ এবং অপরাধের দায়। আমরা চলে যেতে চাই জনাব আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে জানতে চাই এমপি আনার খুন, বেনজিরের সম্পদের পাহাড় এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নিষেধাজ্ঞা, এই তিনটি বিষয় নিয়ে সরকার স্বস্তিতে আছে কিনা, কি মনে করেন আপনি? আসলে বেনজির সাহেব বলেন, আজিজ সাহেব বলেন এবং আজকে আনার সাহেব, তিনটা বিষয় খুবই সেন্সিটিভ এবং এটা এই মুহূর্তে খুবই টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি বলা চলে। ইভেন আনার সাহেবের ব্যাপারটা তো দুই দেশের মধ্যে চলমান। প্রশ্ন হচ্ছে যে আজকে আজিজ সাহেব যে স্যাংশন পেলেন সে ব্যাপারে আজিজ সাহেব নিজে একসময় একটা বক্তব্য রেখেছেন, সরাসরি বলে ফেলি। প্রথম আলোর ইন্টারভিউতে উনি বলেছেন যে আমি স্যাংশন পাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে সেই মর্মে তিনি বললেন যে আমি দুইটা জায়গায় দুইটা বাহিনীর প্রধান ছিলাম। একটা হলো আপনার বিজিবির প্রধান ছিলেন 12 থেকে 16, তখন 14 সালের নির্বাচন হয়েছে। আরেকটা জায়গায় উনি বলেছেন আমি 16 থেকে তার পরবর্তী 2021 সালের জুন পর্যন্ত আমি ছিলাম আর্মি চিফ, যেই সময়টার ভিতরে 18 সালের নির্বাচন হয়েছে এবং এ দুটো স্যাংশনের ব্যাপারে কারণ হতে পারে উনি বলেছেন। তো উনি যখন এটা বলেছেন তার মানে হচ্ছে এই যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল, বিএনপির প্রতিশ্রুতি ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, আর আওয়ামী লীগ বলেছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভ দিব এবং ব্যাংকিং খাতে আমরা সংস্কার আনবো, আর আমেরিকা বলেছিল যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন, অংশমূলক নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে, তাদের ক্ষেত্রে ভিসা নীতি প্রয়োগ হবে। এখন আমি দেখলাম নির্বাচনের আগে বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, উনি নির্বাচনে যান নাই। ওনারা আমেরিকা তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, তারা যেহেতু বলেছে যে নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং যথারীতি স্যাংশন বোধ করি দেওয়া শুরু করেছে, অনেককেই দিছে। আমরা সেটা অফিসিয়ালি জানতে পারলাম আজিজ সাহেবের বিষয়টা। তার পাশাপাশি যদি আওয়ামী লীগের প্রতিশ্রুতির কথা বলি, নিঃসন্দেহে প্রতিশ্রুতি ভঙ্গকারী। তারা এখন পর্যন্ত কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে স্টেপ নেয় নাই এবং ব্যাংক লুটেরারের বিরুদ্ধেও কোনো স্টেপ নেয় নাই। সেক্ষেত্রে আমি বলবো যে তারা নিঃসন্দেহে প্রতিশ্রুতি ভঙ্গকারী। বেনজির এবং আজিজ এই যে কাজগুলো তারা করেছে, সেই কাজগুলো যখন করেছে তখন কিন্তু সমস্ত কাজগুলো সরকারের পক্ষে ছিল এবং সরকারের পক্ষে কাজ করতে গিয়ে তারা নিজেরা বেনিফিটেড হয়েছেন। যেমন আজিজ সাহেব তার ভাইদেরকে সেভ করছেন, বেনজির সাহেব প্রচুর সম্পত্তির পাহাড় করেছেন। এগুলো করেছেন কিভাবে? ভাইস ভার্সা, সরকারকে ওনারা উপহার দিয়েছে, বিনিময়ে তারা নিয়েছে। এখানে দুটো বিষয় আসপেক্ট আমি আনবো। সরকার কোনো কিছুর ইঙ্গিতে বা থাম প্রদর্শন করার জন্য আমেরিকাকে করেছে, নাকি বেনজির সাহেবরা এমন মাত্রায় পৌঁছেছিল সরকারের সাহায্য সহযোগিতা করার, সরকারকে কোঅপারেশন করার, যার দাবিদার হয়ে ওখান থেকে সরাইতে পারেনি। কিন্তু আজকে যখন এই স্যাংশন আসলো এবং বেনজিরের বিরুদ্ধে যখন দুর্নীতির খতিয়ান বের হলো এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, আমি বলবো সকল বাজেয়াপ্ত করার একটা স্টেপ। যাই হোক, আমরা ফাইনালি দেখবো কি হয়। বেনজির সাহেব এবং আজিজ সাহেব যা করেছে সরকারের বিরুদ্ধে কিছু করে নাই। সরকারের বিরুদ্ধে যদি করতো তাহলে নিশ্চয়ই তারা পুলিশের চিফ এবং আর্মি চিফ পর্যন্ত যেতে পারতো না। আমি মনে করি সরকার একটা চাপে পড়ে এখানে আসছে। কেন আসছে আমি বলি, জানালে যারা শতভাগ কাজ করেছে সরকারের পক্ষে, তাদের সাথে তাদের বিরুদ্ধে সরকারের খেপার কোনো কারণ নাই। এটা একটা মাত্রই কারণ হচ্ছে সরকার কঠিন একটা চাপে পড়েছে। আরেকজন আসছেন, আপনি আনার সাহেবের কথা আনছেন। আপনি আমাকে বলেন, আনার সাহেব কলকাতায় নিহত হয়েছে, সেটা একটা দুঃখজনক ঘটনা, এটা নিয়ে ঠাট্টা তামাশা করার কিছু নেই এবং তদন্তাধীন আছে, ফাইন। কিন্তু আপনি একটা লক্ষ্য করে দেখেন তো, একটা সরকারকে আপনি জাজমেন্টে কিভাবে নিবেন যে কি ধরনের লোকগুলাকে তারা পছন্দ করেন এবং তারা তাদেরকে আবার জনপ্রিয় করে বলে সাফাই গাচ্ছেন। যেমন ধরেন, আনার সাহেবের বিরুদ্ধে মামলা ছিল 21টি। মামলা 21টা থাকা বড় কথা নয়, কিন্তু মামলার ধরনগুলো আপনি দেখেন, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্র বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান। একটা লোকের বিরুদ্ধে 21টা মামলা, যেগুলো 2000 থেকে 2008 সালের মধ্যে হয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় এই মামলাগুলো 2009 থেকে 12-র মধ্যে প্রত্যাহার করে তাকে মুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, 2007 সালে 13 কেজি
সোনার চালান, মানে তৎকালীন বিডিআর ধরলো সোনার চালান, এবং এই ঘটনায় সোনা চোরাচালান ধরিয়ে দেওয়ার সন্দেহে সিএনডি ব্যবসায়ী সাইফুল ইসলামকে হত্যা করা হয়, এবং হত্যা করে কারা? সন্ত্রাসীরা। পুলিশ প্রতিবেদনে এই আনারের নাম আসছিল, রাজনৈতিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়। আপনি চিন্তা করেন, একটা হত্যা মামলার আসামি সরাসরি মুক্তি দেওয়া হয়। আমি ওখানে যাচ্ছি না, যাচ্ছি কোন জায়গাটায়? তাইলে এই লোকটার ক্যালিবারটা কি, লোকটার বৈশিষ্ট্য কি, লোকটার পরিচিতি কি, তাকে বলতেছেন ওবায়দুল কাদের সাহেব জনপ্রিয়। যদি তাই হয় তাহলে কোন শ্রেণীর লোকগুলাকে তারা জনপ্রিয় হিসেবে মানে গ্রহণ করতেছেন এবং নমিনেশন করতেছেন। আমি একটু অন্য বিষয় একটু জানতে চাই। অন্য বিষয়টি হচ্ছে যে এই যে আমাদের সাবেক সেনা প্রধানের উপরে যে স্যাংশন আসলো, নিষেধাজ্ঞা আসলো, এটা কি সামনে আরো বিস্তৃত বা আরো অনেক লোকের উপর আসতে পারে কিনা, বা আরো কিছু হবে কিনা সামনে? হ্যাঁ, এটা যদি আপনি বলেন, আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আজকে আমরা উঁচু গলায় সেনা প্রধানের নিষেধাজ্ঞা নিয়ে আলাপ করতেছি। কেন পারতেছি? এটা অনেক আগে এই হাসান মাহমুদ সাহেব বলছেন যে আমেরিকায় যে আমাদের অ্যাম্বাসেডর, তার মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু উনি প্রকাশ করেননি। যখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করছে তখন তারা এডমিট করতে বাধ্য হয়েছে। এখন আমরা অনুমান করতে পারছি অনেকের নাম, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের পক্ষে সেই নাম বলা সম্ভব না, কাদের কাছে আসতে পারে। তখনই আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভিত্তিটা কি। বিষয়টা হলো এইখানে, কারণ আমি অনুমান করতে পারি সামনে এগুলো আরো আছে। আজকে যদি বলেন যে এই বেনজির সাহেব বা আজিজ সাহেবকে এটা দায় সরকারকে নিবে কিনা, নিতে হবে কিনা, সিম্পলি আমার কথা হচ্ছে, আমি কিছুদিন আগে দেখলাম কিশোর গ্যাং নিয়ে কথা বলে। কিশোর গ্যাং এর পিছনে আছে বড় ভাই, নেপথ্যে বড় ভাই। তারা কারা? কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, এমপি লেভেল পর্যন্ত। আর আজকে যদি আমি আজিজ সাহেব, বেনজির সাহেবকে নিয়ে আসি, আনার সাহেবকে নিয়ে আসি, আমি মনে করি একইভাবে তারা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, তাদের গ্যাং হচ্ছে আজিজ বেনজির আনার গ্যাং। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বড় ভাইদের বাই প্রোডাক্ট হচ্ছে আপনার কিশোর গ্যাং, এবং বাংলাদেশের নীতি নির্ধারক যারা, তাদের বাই প্রোডাক্ট হচ্ছে এই আজিজ বেনজির এবং আনার গ্যাং। এবং অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে আসতে চাই। দাদা আবু হেনা রাজ্জাকী ভাই বেশ কিছু কথা বলেছেন, আমি সেই কথাগুলো আর নতুন করে বলতে চাই না, আপনি সেগুলোর উত্তর দেবেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করলাম, এই বিষয় নিয়ে আওয়ামী লীগ বিব্রত কিনা, এটি হচ্ছে প্রথম বিষয়। এবং ওবায়দুল কাদের, আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এর দায় কোনোটাই সরকারের নয়। সরকারের দায় কেন নয়, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই যে সোনা চোরা কারবারি বা এই যে যারা ড্রাগের সঙ্গে যুক্ত, মানে কি ধরনের লোক সিলেকশন করছে আওয়ামী লীগ? শুধু জনপ্রিয়তা হলেই হবে, সততার দরকার নেই বা তাদের ব্যক্তিত্বের কোনো দরকার নেই? কি বলবেন দাদা? ধন্যবাদ। আমি প্রথমে ওই নিহত এমপির কথা বলি। ওনার কনভিকশন ছিল কোথাও, আপনি জেনেছেন? ওনার কোনো কনভিকশন ছিল কোথাও? কনভিকশন থাকবে কেন? রাজনৈতিক বিবেচনায় মুক্তি পেয়েছেন। ইয়েস অর নট, কোনো কনভিকশন ছিল? আমাকে ইয়েস নট, রাজনৈতিক বিবেচনায় মুক্তি পেয়েছেন। না, আপনার বক্তব্য আপনি দিয়েছেন, আপনি জানেন কিনা বলেন, ইয়েস অর নো, কোনো কনভিকশন ছিল? রাজনৈতিক বিবেচনায় মুক্তি পেয়েছেন, আমি বারবার বলছি। আপনি তো ট্রায়ালে যান নাই, ট্রায়ালে গেলে তো বিচার, ট্রায়াল গেলে তো। আমি অ্যাঙ্করকে বলছি, আমি উপস্থাপক। আমাদের কাছে নেই, আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনাকেই আমি বলছি, আমি রাজ্জাক ভাইকে বলছি না, জি ঠিক আছে, কারো কাছেই নাই। কারণ হলো ওনার কোনো কনভিকশন নেই। বিএনপিতে কতগুলো কনভিক্টেড আছে, স্থায়ী কমিটিতে আছে, চোরাচালানের মামলা আছে, মানুষ খুনের আছে, পেট্রোল বোমা দিয়ে মারার আছে। 2021 সালের দুঃখিত অক্টোবর মাসের নারী নির্যাতন মামলার আসামি আছে, খুনের আছে, ধর্মান্তরকরণে জোর করে বাধ্য করেছে এরকম আসামি আছে, 7 খুনের আসামি, বঙ্গবন্ধু যাকে জেলে দিয়েছিলেন শফিউল আলম প্রধানকে মুক্ত করে জিয়াউর রহমান রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপিকে সেই ঋণ শোধ করে গেছেন, 7 খুনের আসামি মহসিন হলে, এগুলো করেছে। তা আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, মামুন মাহমুদ স্বয়ং ছাত্র দলের নেতা, খুনের আসামি কে ছিল? ইলিয়াস আলী, তার কমিটি ভেঙে দিয়েছিল বেগম জিয়া, কিছুদিন জেলও রেখেছে, পরে সিলেট পাঠিয়ে দিয়েছে, করেছে মামুন মাহমুদ হত্যাকাণ্ডের। তা আমি, যিনি মারা গেছেন মামলা বিচারাধীন, আমি এই মুহূর্তে বরং গুরুত্ব দিচ্ছি তারা দুই দেশেরই তদন্তকারী যারা আছেন তারা কম্পিটেন্ট, তারা এটির আদ্যপান্ত উদ্ঘাটন করবেন এবং এটি করতে গিয়ে খুনের মোটিভও পাবেন, এবং সেখানে এই রাজনীতির সাথে যদি ফৌজদারি অপরাধের সম্পর্ক থাকে সেটি তারা বের করে আনবেন। এবার জেনারেল আজিজ সাহেবের বিষয়ে আসে। এখানে একটু প্রশ্ন রয়ে গেল দাদা, আপনি একটু বলবেন আপনার কাছে কি মনে হয় কেন খুন হলেন এমপি আনার? আমি তো জানি না, আমি তো খুনিদের সাথে ছিলাম না, আমি তদন্তকারীও না,
জি, এটা তো তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। কলকাতার মিডিয়া বলেছে যে চোরা কারবারি সন্দেহ করা হচ্ছে তাকে। কলকাতার মিডিয়া বলেছে, সেটা ভুল বলেছে বা মিথ্যা, এটা কি বলতে পারবেন? টু আর্লি। তদন্ত জি, চলাকালে তদন্ত শেষ না হলে আমরা এটা কিভাবে বলবো? আমরা স্পেকুলেট করতে পারি, যেমন অনেকে স্পেকুলেট করেছেন। আমি স্পেকুলেশন কেন করব? একজন আইনজীবী হিসেবে রাজ্জাকি ভাই, আমি দুজনেই এখানে আমি স্পেকুলেশনে যাব না, উই কান্ট। দুই, জেনারেল আজিজ সাহেবের বিষয়ে আসি। ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হয়েছে উনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ওনার ভাইদেরকে উনি বাঁচিয়েছেন, তাই তো? এটাই অভিযোগ, যেটা আল জাজিরায় প্রাইম মিনিস্টার মেনে এসেছিল। এখন লক্ষ্য করবেন, জেনারেল আজিজকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে? কিংবা জেনারেল আজিজ যেই বাহিনীর প্রধান ছিলেন সেই বাহিনীকে এবং সরকারকে এই সাক্ষ্য প্রমাণ দলিল দস্তাবেজ দেয়া হয়েছে যারা নিষেধাজ্ঞা দিয়েছে? উত্তর হচ্ছে নো, দেয়া হয়নি। তো আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটি কি কোনো আইনি ফোরামে কখনো তোলা হয়েছিল? হয়নি। তা আজকে আপনার পছন্দ হলো, অপছন্দ হলো, আপনি ইচ্ছে করলে আপনাকে একজনকে স্যাংশন দিতে পারেন। উনি কিন্তু ভিসা নীতিতে স্যাংশন ওনাকে দেয়নি, ওনাকে অন্য একটা আইনে দিয়েছে যেটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট বলছে, ঠিক আছে, ওরা হয়তো ঘুরেই দিয়েছে। ওনাকে কি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ দেওয়া হয়েছে? আগে আপনি এক্সিকিউট করেছেন, কোন ফোরামে দিয়েছেন? আমাদের সরকারকে দিয়েছেন? দেননি। ওনাকে দিয়েছেন? দেননি, কাউকে দেননি। তো আপনি তার অভিযোগ কি, অভিযোগ করছেন আপনি সাত সমুদ্রের বাইরের লোক, সেই অভিযোগ তো তাকে অন্তত দিবেন যে জনাব আজিজ আপনার বিরুদ্ধে আমরা এই অভিযোগগুলো পেয়েছি, আপনি কি জবাব দিবেন কিনা? তার বাহিনীকে দিবেন, তার সরকারকে দিবেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড ব্যাংকে দিয়েছিলেন না? দিয়েছিলেন তো, কিন্তু আগেই নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন, ফান্ড বন্ধ করে দিয়েছেন। তারপর দুনিয়ার নাটক করলেন, আমাদের সচিবকে জেল খাটালেন, আমাদের উপদেষ্টাকে অবসরে যেতে বাধ্য করলেন। বড় দেশ, আপনাদের জোর আছে, করলেন, খাটালেন। তারপর চপেটাঘাত খেলেন কোথায়? দুই গালে দুইটা, কানাডার আদালতে। কানাডার আদালত বলেছে এই সমস্ত গল্প যেন ভবিষ্যতে বিশ্বব্যাংক না করে, এটা বিশ্বব্যাংকের ইমেজ ক্ষুণ্ণ করেছে। তখন তো আমাদের সুশীল সমাজ বলেন, অন্য বলেন, কি লজ্জা, বাংলাদেশের লজ্জা। তো লজ্জা তো যে অন্যায় অভিযোগ করেছে, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, লজ্জা তো তার। আমি অন্যায়ের শিকার হলাম, আমার কি করে লজ্জা হয়? লজ্জা ওই সময় ওয়ার্ল্ড ব্যাংকের ছিল, পরে কানাডার আদালত, ভাগ্য ভালো সেটা বাংলাদেশ সরকারের সাবেক আর্মির সাবেক প্রধান তিনি স্যাংশন খেয়েছেন। সরকারের তরফ থেকে কোনো প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে? কেন সরকার প্রতিবাদ পাঠাবেন? সরকারকে কি তারা অভিযোগ দিয়েছে? দেয়নি। তারা এরকম একটা সিদ্ধান্ত নিল, তারা এককভাবে চাপিয়ে দিল, তাহলে তাদেরকে অবশ্যই প্রতিবাদ লিপি পাঠানো উচিত না? কেন এই ধরনের একটা অসম কাজ করলো বা একটা অবিচারের কাজ করলো তারা? এটার জন্য একটা প্রতিবাদ লিপি থাকা উচিত। উনি এখন অবসরপ্রাপ্ত সাধারণ নাগরিক, অবসরপ্রাপ্ত সাধারণ নাগরিক, কিন্তু এটা তো বাংলাদেশের সম্মানের সঙ্গে জড়িত, বাংলাদেশের অহংকার আর্মির সম্মানের সঙ্গে জড়িত। না, উল্টা বললেন। আমরা আক্রান্ত হয়েছি, সম্মান না। আমার যদি ব্যক্তি আজিজ যদি আক্রান্ত হন একজন ফেলো সিটিজেন হিসেবে, আপনি আমি সবাই অফেন্ডেড। আমি তো এই কথাই বলছি, যদি যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করেছেন সেই প্রতিষ্ঠান যদি মনে করে, তারা নিশ্চয়ই কথা বলবেন। কিন্তু ফেলো সিটিজেন হিসেবে উনি অবসরপ্রাপ্ত নাগরিক, ফেলো সিটিজেন হিসেবে আমি তো অফেন্ডেড হয়েছি। আমি বলবো আপনি কেন এই কাজ করেছেন। একটা উদাহরণ দিই, মার্কিন সৈন্য যারা বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড ছিলেন, আফগানিস্তানে, ইরাকে, গুয়ান্তানামো, তাদের বিরুদ্ধে তদন্ত করবার উদ্যোগ নেওয়া মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির প্রসিকিউটর এবং বিচারকদেরকে স্যাংশন দেওয়ার ঘোষণা দেয়নি? গতকালকেও দিয়েছে ইসরায়েলের এই বিষয়টা নিয়ে। তো আপনার বেলায় হলে যুদ্ধাপরাধের তদন্তও করা যাবে না, উদ্যোগ মাত্র নিলেই আপনি স্যাংশন দিবেন। আবার আমার রুল অফ ল যদি আমি এক্সারসাইজ করি, আমার আইনগত প্রসেস যদি আমি বাস্তবায়ন করি, উল্টা সেই কারণে আপনি আমার লোকগুলোকে স্যাংশন দিবেন। হোয়াট ইজ দিস ননসেন্স? মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, হোলি আর্টিজানের পরে জঙ্গিবাদ উৎপাটন করেছে, এগুলো আপনাদের গায়ে লাগছে? আপনাদের সমস্যা হচ্ছে এগুলোতে? আপনারা এখানে জঙ্গিবাদের চাষ করে পরে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন, যে জঙ্গিগুলো বাড়তে দিই পরে আমরা বম্বিং করবো, আসবো, আমরা রক্ষা করতে হবে, এগুলো করতে চেয়েছিলেন? আপনি লক্ষ্য করে দেখবেন জেনারেল আজিজ একজন সিভিলিয়ান, এখন বেচারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। গেল জনাব বেনজির আহমদের ক্ষেত্রে যেটি বলি, ওনার ক্ষেত্রে সরকারের সাথে ওনার কোনো সম্পর্কের কারণে এটি হয়নি।
ওনাকে দুদক আবেদন করেছে, দুদকের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, তারা তদন্ত করবার পর্যায়েই সম্পদ জব্দ করে, তদন্ত করবার জন্য, এটাই তাদের আইন। অর্থাৎ তাদের তদন্তের মধ্যেই জব্দ করার বিষয়টা চলে আসে। উনি দোষীও হতে পারেন, নির্দোষও হতে পারেন, বলা যায় না। দুদকের আপনার কত রাজ্জাকে জানবেন এগুলো। ফাইনালি দুদকের আমাদের প্রসিকিউশনের আমাদের শাস্তির পরিমাণ কত, খুবই কম। যদি সেটি ওনার ক্ষেত্রে হতে পারে, না হতে, আমি জানি না, না জানি, এটা কমেন্ট। আমরা আবারও আপনার কাছে আসবো। আওয়ামী লীগকে তো না, আপনারা আওয়ামী লীগকে তো একটা বিষয়ে আপনারা ধন্যবাদ দিবেন। শোনেন, রুল অফ ল এ আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি। বিরতি থেকে ফিরে এসে আবার আপনার কাছে আসি। মন্ত্রীরা কোর্টে হাজিরা দেননি, এমপিরা হাজিরা দেননি, জেলে যাননি। দাদা প্রশান্ত দা, আমরা একটু বিরতি থেকে ফিরে তারপর আপনার কাছে আসি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। জানিয়ে রাখি, আমাদের আজকের বিষয় অপরাধ, অপরাধের দায়। সঙ্গেই থাকুন, ফিরে আসবো একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অপরাধ এবং অপরাধের দায়। আমরা চলে যেতে চাই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে। আপনি যে কথাটি শেষ করতে পারেননি সেটি শেষ করবেন, আমি একটু যোগ করে রাখছি। বিএনপি বলছে যে আজিজ এবং বেনজিরের অপকর্মের অংশীদার সরকার, সরকারকেও এই অপকর্মের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাদা কি বলবেন? বিএনপিকে দাঁড়াতে হবে। আমরা বারবার বলেছি, এই সিনেটররা যখন আমাদের শান্তিরক্ষা বাহিনীকে আপনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহার করতে বলল, বিএনপি হাততালি দিয়েছে। মহাসচিব স্বয়ং বলেছে আমাদের সাথে তাদের কথা মিলে গেছে। কোন কথা মিলে গেছে? বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে প্রত্যাহার করার কথা মিলে গেছে। পরে যখন এমইপি গুলো সাইন করলো, একই কথা বলেছে যে আমাদের সাথে তাদের কথা মিলে গেছে। এটি বাংলাদেশেই সম্ভব। এখনো বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে টিকে আছে। অন্য কোনো দেশে হলে গণহারে কান ধরে উঠবস করতে হতো। শুধু 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো নারকীয় হত্যা এবং মানুষ খুন করা এবং অস্ত্র চোরাচালান, আপনার ভারতে প্রতিবেশী দেশে অস্ত্র চোরাচালান করা, এই দুটি অপরাধেই যথেষ্ট ছিল বিএনপি নামক রাজনৈতিক দলটি চিরতরে নিষিদ্ধ করা এবং মানুষের সামনে গণহারে ক্ষমা চাওয়া। কিন্তু বাংলাদেশের দিব্যি টিকে আছে, উল্টা হুমকি দিচ্ছে। আজকে ডয়েচে ভেলের যে প্রতিবেদন, সেটার সাথে বিএনপির নেতাদের প্রত্যেকটি কথার আপনার দাড়ি কমা শুদ্ধ মিল আছে। শান্তিরক্ষা মিশনে বারবার তারা বলেছেন এগুলো। বাংলাদেশ ভার্সেস বিএনপি লড়াই করলে তো হবে না। আপনারা লড়াইকে বাংলাদেশ ভার্সেস বিএনপিতে নিয়ে গেছেন। আওয়ামী লীগের সাথে লড়াই করেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশকে আপনারা টার্গেট করলেন কেন? শান্তিরক্ষা বাহিনীর 5 স্টার রেটিং। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের শান্তিরক্ষা বাহিনীর অনেকের বদনাম আছে। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর কোনো বদনাম আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে হয় নাই, অভিযোগ পর্যন্ত আসে নাই। অথচ আপনারা তাদেরকে শুরু থেকেই মিথ্যা অপবাদে কলঙ্কিত করেছেন। আপনাদের কথাকে কোট করে যারা এখানে ফান্ডিং করে, আমার শান্তিরক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, আমার ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কম্পিটেন্সকে তারা হিন্ডার্ট করে, আমার রপ্তানি বাণিজ্যকে হিন্ডার্ট করে, তাদের সাথে যোগ দিয়ে কখনো কখনো তাদেরকে উস্কে দিয়ে আপনারা আমাদের বিশ্ব বাণিজ্য অবস্থান ধ্বংস করতে চান এবং আমার শান্তিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক রেপুটেশনকে আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান। এই জন্য অন্যরা সাহস পায়, সুযোগ পায়, ঘরের শত্রু বিভীষণকে নিয়ে ডয়েচে ভেলে এখন এটি ডকুমেন্টারি করে শ্রীলঙ্কার সাথে মিলিয়ে। এই দায় এককভাবে বিএনপিকে নিতে হবে। কেন আপনি আজকে বলছেন যে তারা উল্লসিত হন না? দুদিন আগে বলেন নাই পশ্চিমাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে? বলেছেন তো। আর একটা কথা আপনারা বলেছেন, একটু বলে নি, ভোট কম কেন? শোনেন, বিএনপি ভোটে গেলে কিছু লোক ভোট দিতে আসে, আর বিএনপি ভোটে না গেলে অনেকে মনে করে বিএনপির মতো এত বড় অপদার্থ দল যাদের ক্রেডিট স্কোর খারাপ, ওরা তো কেউ নির্বাচিত হতে আসবে না, এই জন্য ঘুমাই থাকে, আলসেমি করে যায় না। বিএনপি ভোটে আসলে বিএনপিকে ভোটে হারানোর জন্য 20% লোক ভোট দিতে যায়, 50-এর উপরে চলে যায়। তো আজকে এই দায়টা বিএনপি এড়াবেন কি করে? প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির সাথে তাদের নেক্সাস আছে। স্বাক্ষর জালিয়াতি করেছেন, কণ্ঠস্বর জালিয়াতি করেছেন, সিনেটরদের হায়ার করেছেন। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবু হিনা রাজ্জাকি আপনার কাছে আসতে চাই। বেশ কিছু কথা বলেছেন
ব্যারিস্টার প্রশান্ত দা, আপনার কাছে জানতে চাই, এই যে বেনজিরের যে বিষয়গুলো, সরকার বলছে যতই প্রভাবশালী হোক পরিচয় দেখা হবে না, এর মধ্যে আদালত থেকে সম্পত্তি ক্রোকের আদেশ এসেছে, যেটি দাদাও বললেন দুদক অনুসন্ধান করছে। তাহলে এখানে তো সরকার তো ছেড়ে দিচ্ছে, সরকারের দায়টা আসলে কোথায়? সরকার তো চেষ্টা করছে যদি দুর্নীতি হয় সেটা ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলি, আমি যদি একটা কোম্পানি চালাই, আমি যদি কোম্পানির এমডি হই বা মালিক হই, তাহলে আমার যে ডিএমডি জিএম লেভেলের লোকগুলো কি করে এটা নিশ্চয়ই আমি জানবো, এবং যদি জানি যে তারা কাজগুলো ভালো করছে না, কিংবা অন্য কোনো কোম্পানিও তাদের সম্পর্কে আমার কাছে খারাপ কোনো ধারণা দিচ্ছে, তাহলে ন্যাচারালি আমি সেটাকে একটা প্রাথমিক তদন্ত করব যে আমার জিএম বা ডিএমডি অন্য জায়গায় যায়, অন্য কোম্পানির সাথে লিয়াজও করে, সেখান থেকে একটা অভিযোগ আসছে, বা অন্য দেশের ইন্টারন্যাশনালি বিজনেস করি অন্য দেশের থেকে একটা অভিযোগ আসছে, আমি নিশ্চয়ই তদন্ত করব। তা না করে আমাকে তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত যেতে হলো, এবং রিটায়ারমেন্টের পরেও কিন্তু কিছু হয়নি, যে যা বহাল তবিয়তে ছিল। আমরা দেখেছি, সেটা নাটক হোক আর যাই হোক, পার্লামেন্টে সুমন সাহেব এটা উত্থাপন করলেন বেনজিরের ব্যাপারে, এবং তারপরে সেটাকে নিয়ে চলে গেল দুদকের দরখাস্ত দিল, তারপর একটা কিছু হলো বা হতে যাচ্ছে। মানে এই পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? আর একটা কথা বলি, প্রশান্ত দা বললেন বিএনপি ডয়েচে ভেলের সাথে সুর মিলায়, কিংবা ডয়েচে ভেলে বিএনপির সাথে সুর মিলায়। বিএনপির এত প্রভাব কেন? বিএনপি এত কিছু করতে পারে কিভাবে? দেশটাকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে, সেটাও প্রশান্ত দা। কোথায় বিএনপির এত শক্তি? দুর্নীতিবাজদের কিভাবে প্রশ্রয় দেয় এই ক্ষমতাসীন সরকার, সেটা একটা কথা বলি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, তাতে আমি হিসাব করে দেখলাম এই সরকার যে ক্ষমতায় টানা 16 বছর, তার আগের 5-21, এবং বঙ্গবন্ধু 3.5 বছর দিলে 24.5 বছর, 53 বছরের মধ্যে 24.5 বছরই আওয়ামী লীগ ক্ষমতায়। 2008 থেকে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে, তাদের মতে ভালো, কিংবা আমি ব্যক্তিগতভাবে বলবো যে ঠিক আছে, এটা দেশের জন্য ভালো কাজ করেছেন। কি রাজাকার মানে ফাঁসি দিয়েছেন, জঙ্গিবাদকে দমন করেছেন, তারপরে আপনি কি বলে এই গণতন্ত্রের উন্নয়ন করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছেন, জোরালো ভাবে তারা বলেন উন্নয়নমূলক কাজ করেছেন, উন্নয়ন কিছু হয়েছে, সেটা কোনো সন্দেহ নাই। দেশের জনগণ আপনাদের নামে জিকির করে আপনার দাবি করেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যেখানে রাজাকার ধ্বংস করে দেওয়া হইলো, জঙ্গিবাদ দমন করে দেওয়া হইলো, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে 1-2 দিনে নয়। তারপরে যদি আমি আসি, আপনি দেখেন দেশের গণতন্ত্রটাকে আমরা কোথায় নিচ্ছি উন্নয়নের নামে। স্মার্ট বাংলাদেশ আর যাই বলি না কেন, ডিজিটাল ওয়ার্ল্ড, হোয়াট এভার ইট ইজ, আমরা কি করেছি? একটা দলকে ভেঙে 3টা গ্রুপ বানিয়ে নির্বাচন করেছি, ঈগল, ট্রাক এবং নৌকা, এবং সেখানে কোনো আইন মানা হয়নি, এবং দেশে কোনো সাংবিধানিক ভাবে চলে কিনা, কিংবা নিজেদের গঠনতন্ত্র যে দল মানে না, যেমন আওয়ামী লীগ বলছিল যে তার গঠনতন্ত্রে আছে নৌকায় মার্কার প্রতীকে যদি নির্বাচন করে, অন্য কেউ যদি তার তখন প্রতিদ্বন্দ্বিতা করে, সে বহিষ্কৃত হবে। সেটা সংশোধন করেননি, করে ফেলতেন, ভালো কথা। এখন আসেন দুর্নীতিবাজদের শেল্টার কিভাবে দিচ্ছেন। আমি কতগুলো বলি, বাংলাদেশে এখনো কতগুলা নাম করা দুর্নীতিবাজ কিভাবে ন্যাশনাল ফিগার হয়ে আছে। আপনি আসেন, আমরা জানি সোনালী ব্যাংক কেলেঙ্কারির কথা, ইসলামী ব্যাংকের লুটের কাহিনী, এস আলমের কাহিনী, $1 বিলিয়ন পাচারের কাহিনী, তদন্ত চলছে, ভালো কথা। আবুল বারাকাতের মাধ্যমে জনতা ব্যাংকের লুণ্ঠন, যেটা আবুল মাল আব্দুল মহিদ তখনকার অর্থমন্ত্রী বলেছিল এই জনতা ব্যাংকটাকে ধ্বংস করেছে কে? আবুল বারাকাত। অথচ কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, আবুল বারাকাত অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট হিসাবে, ফর্মার প্রেসিডেন্ট হিসাবে ক্রেস্ট তুলে দিচ্ছেন, যা মানে আমার বাংলাদেশের প্রধান নির্বাহীর কাছে। উনিও তো এই কেলেঙ্কারিটা জানেন, তারই অর্থমন্ত্রীর কমপ্লেন। এরপরে আসেন বাংলাদেশ ব্যাংকের আতিয়ার রহমান, এখনো সে ভিআইপি, বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম করেন, অথচ উনি যখন গভর্নর হলেন, প্রতিবেদন আসছিল বাংলাদেশে বহু, যে গরিব ঘর থেকে একটা মানুষ তার মেধা যোগ্যতার বলে কিভাবে বাংলাদেশের গভর্নর হয় ব্যাংকের। তার আমলে 810 কোটি টাকা চলে গেল, কোনো জবাব নাই। ফিলিপাইন থেকে পর্যন্ত নাকি টাকা উদ্ধার করা হয়েছে, আমরা শুনেছি। কিন্তু আজকে দেখেন, সেই আতিয়ার রহমান, সেই আবুল বারাকাত, সেই এস আলম, সেই আব্দুল হাই বাচ্চু, সেই জেনারেল আজিজ, কিংবা সেই বেনজির আজও পাবলিক ফিগার। কোথায় তাদের বিরুদ্ধে কি হয়েছে? আমি এটা চলমান দেখাইলাম আপনাকে। এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা পর্যায়ে নির্বাচন করতে পারবে না, ইতিমধ্যে 10 জন হয়েছেন। কারা? নোয়াখালী 4 আসনের এমপি পুত্র, বগুড়া 1 আসনের এমপি পুত্র, পিরোজপুরে 1 আসনের এমপির ভাই, খাগড়াছড়ি সংসদের ত্রিপুরার জামাতা, মাদারীপুর 2 আসনের এমপির পুত্র, তারপরে এখন কুষ্টিয়া সদর আসনের এমপির চাচাতো ভাই, ঠাকুরগাঁও 2 আসনের এমপির চাচা।
সব উপজেলা চেয়ারম্যান হয়েছেন। পাবনা 1 আসনের এমপির ভাই ভাতিজা নির্বাচন করে হেরেছেন। টাঙ্গাইল 1 আসনের এমপির খালাতো ভাই চেয়ারম্যান হয়েছেন। নরসিংদী 2 আসনের এমপির শ্যালকও হয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই যে দলের প্রতি একটা ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা মানতেছে না, তাহলে কে কাকে নিয়ন্ত্রণ করে? কারোর প্রতি কোনো শ্রদ্ধা নাই, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু আছে কিনা আমার কাছে আমার দেশে মনে হয় ব্রিটেনের মতো অলিখিত আইনে চলছে। এখন যেটা বলবো সেটাই আইন, যেটা সিদ্ধান্ত নেব সেটাই আইন, এইটা আমার কাছে মনে হয়। এবং সরকারকে কৈফিয়ত দিতে হবে। কেন দিতে হবে? যেহেতু যারা দুর্নীতিবাজ বলছি, এরা এই সরকারের নীতি নির্ধারকদের রাজনৈতিক সন্তান। অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। আবার আপনার কাছে আসবে, একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, জানিয়ে রাখি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং জনাব আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা একটু দাদা প্রশান্ত আপনার কাছে আসতে চাই। অনেক কথা বললেন আবু হেনা রাজ্জাকি ভাই। আমি আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গণবিচ্ছিন্ন আখ্যা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবন নিরাপত্তা চরম সংকটাপূর্ণ, এরকম কথাও তিনি বলেছেন। দেশের মানুষ বাকরুদ্ধ, কালো আইনের কথা বলেছেন, জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে, দেশে ভীতিকর পরিস্থিতি বা জনপদ তৈরি করেছেন। কি বলবেন দাদা? জাস্ট বিএনপির সামনে একটি বড়সড় আয়না দাঁড় করিয়ে দেন, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন, আর বেশি কিছু লাগবে না। বুঝতে পেরেছেন? আজকে লক্ষ্য করে দেখবেন 4.25 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা এই নেটওয়ার্কের মধ্য দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল এবং অন্যান্য উপকরণ পাচ্ছেন। কোভিডের সময় 2.5 কোটি মানুষ ক্যাশ টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্টে। ডক্টর আতিউর রহমান সম্পর্কে রাজ্জাকি ভাই একটি অন্যায় আক্রমণ করলেন। আমি স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। আমি একেবারে এই পাবলিক ফোরামে হাত দিয়ে বুকে বলতে পারি, ওনার এবং ওনার পরিবারের নামে কোনোদিন কোনো ব্যক্তিগত কোনো অভিযোগ কোনোদিন কেউ করেনি, ওনার শত্রুরাও করেনি। বারকাত স্যারের ব্যাপারে বলেছেন, আমি ওনার বিষয়ে ব্যক্তিগত কোনো কিছু আমি শুনিনি। ওনাদের অন্য ব্যবস্থাপনা ব্যাপার থাকতে পারে, বিষয়গুলো আছে। কিন্তু ডক্টর আতিউর রহমান সম্পর্কে তার শত্রুরাও কোনোদিন এই কথা বলেনি। আপনি কেন ওনাকে আক্রমণ করলেন আমি জানি না। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে জনবিচ্ছিন্নতার কথা বলেন, শোনেন, জনবিচ্ছিন্ন হলে বিএনপিকে আন্দোলন করতে হতো না, বা আন্দোলন খেলতে হতো না। ওনাদের অবরোধ কিন্তু এখনো চলছে। নির্বাচনের আগে যে পানির বিল দিবেন না, বিদ্যুতের বিল দিবেন না, আদালতে কেউ হাজিরা দিবেন না, ওই যে কানা ছেলের নাম যে পদ্মলোচন, তারেক রহমানের পদ্মলোচন কিন্তু চলছে এখনো, অবরোধ কিন্তু প্রত্যাহার করে নাই। এই নির্বাচন নিয়ে, উপজেলা নির্বাচনে 255 জন ইতিমধ্যে বহিষ্কার করে ফেলেছেন, আরো কয়েকজন 60-70 জন করবেন পরের পর্বে। অর্থাৎ বিএনপির নির্বাচন নিয়ে বিএনপির যে কথাবার্তা, গাঁজাখুরি গল্প, এইগুলো সাধারণ মানুষ কেন, বিএনপির তৃণমূলেই তো উড়িয়ে দিয়েছে। তো গণবিচ্ছিন্ন কে? বিএনপি না আমরা? ওনারা শুধু গণনা, কর্মী বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্মীরা তাদেরকে ছিন্নমূল বলেছে। 30-35 বছর যারা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি থানায় উপজেলায়, তারা বলেছে উপজেলা নির্বাচন আমরা করবই। তারা উল্টা বলেছে যারা আমাদের বহিষ্কার করছে ওরা ছিন্নমূল, আমরাই তৃণমূল বলেছে। তো বিএনপি নিজে নিজের কর্মীদের মুখে ছিন্নমূল উপাধি পেয়েছে, ওদের নিয়ে আর কি বলবেন? এই দল নিয়ে আমরা কি করিব টাইপের একটা অনুভূতি হয়েছে আমাদের। জি রাজ্জাকি ভাই, আপনার কাছে জানতে চাই, কি বলবেন? আমি বলি, প্রসঙ্গটা ছিল এগুলার দায় সরকার কিনা, বিষয়টা হচ্ছে দায় সরকার নিবে কিনা। আমি আপনার সিম্পল একটা বলি, আমরা দেখেছি গত 14-15 বছর যাবত দেখতেছি, কারো সন্তান যদি অপরাধ করে, ক্রিমিনাল কেসের অপরাধী হয়, তাকে খুঁজতে গিয়ে যদি না পায়, তাহলে তার বাপ মাকে পর্যন্ত ধরে আনা হয়েছে বিভিন্ন থানায়, এবং বলা হয়েছে সন্তানকে গাইড করেন না কেন, কেমন সন্তান জন্ম দিলেন, ইত্যাদি ইত্যাদি। এটা যদি যৌক্তিক হয়, আমরা দেখে আসছি, তাহলে আজকে যে বেনজির সাহেব বলেন, আজিজ সাহেব বলেন, তাদের দুর্নীতি নিয়ে যে সমস্ত কথাবার্তা আসছে, এগুলার দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এই জন্য যে তারা এই সরকারের রাজনৈতিক। এটা যৌক্তিক নয়, আমি একমত। হ্যাঁ, অফকোর্স যৌক্তিক, কারণ তাদের আমি বলছি বাবাকে বলা যৌক্তিক নয়, আপনার সাথে আমি একমত। জি,
যেহেতু সন্তানের জন্য বাপ মাকে ধরে নেয়, তাহলে রাজনৈতিক সন্তানদের জন্য সরকারকে দায় নিতে হবে পরিষ্কার। এই সরকারের আমলে আমরা অফিসিয়ালি দেখলাম করাপ্ট পিপল আর বিকামিং দ্য পাবলিক ফিগার ডে বাই ডে। এটা আমার কাছে সবচেয়ে এটা নিয়ে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যেটা বলেছেন শোনেন, কেউ পাপ করলে পাপের ভার তাকেই নিতে হবে। কিন্তু যদি আপনি তাকে পাপ করার সুযোগ দেন, তারপরে সরকার কোনোদিন কাকে সুযোগ দেয় না, এটা তো প্রমাণ হলো। আমি আরো বলি, আপনি তো ওনাদের বললেন আমাদের দুইজন ক্যাবিনেট মিনিস্টার 14 থেকে 18 আগের মামলায় 111 এর মামলায় জেলা কোর্টে হাজিরা দিয়ে বেরিয়েছেন। দুইজন ক্যাবিনেট মিনিস্টার, ইনক্লুডিং আমাদের সিনিয়র মিনিস্টার মোশাররফ ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উনি হাজিরা দিয়েছেন, উনি সুযোগ নেননি। আমাদের এমপিরা জেলে গিয়েছেন, হাজিরা দিয়েছেন। আজকে লক্ষ্য করে দেখবেন, আজকে আওয়ামী লীগ সরকার কার্পেটের নিচে কোনো ময়লা লুকাচ্ছে না। দ্যাটস দ্য পয়েন্ট। আপনি বাধ্য হয়ে করেছেন, কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আসছিল যখন আপনি র্যাবের ডিজি, আপনি কি এটাকে আমলে নিছিলেন যে তোমার প্রমোশন দিয়ে বলছেন যে প্রমোশন দিচ্ছেন এবং কোনো অভিযোগ আসে নাই? উনি র্যাবের ডিজি থাকাকালে ওর বিরুদ্ধে কোনো আর্থিক অভিযোগ আসে না। গলা খেয়ে ছোকলা ফেলে দিয়েছে, আমার প্রয়োজন নাই। এগুলো ভুল তথ্য। এখন যদি বলির পাঠাও সরকার বানায়, কিচ্ছু আসে না, তাতে সরকার তার লাভে আছে। সে চিন্তা করতে আমি কিভাবে সার্ভাইভ করব। আমি পরিষ্কার বুঝি তার সার্ভাইভালের ব্যাপার। এখানে বেনজির আজাদের সার্ভাইভালের ব্যাপার নাই, দে আর রিটায়ার্ড। প্রশান্ত দা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আপনার মতো একটা অ্যাডভাইজার থাকতে আমি বুঝলাম না এই যে যখন এই গত নির্বাচনটা হয়ে গেল, বিএনএম কতগুলো দল বানানো হয়েছিল, যে কায়দায় নির্বাচন হয়েছে ওখান থেকেই তো ভাই ব্যারিস্টার সুমনের মতো 20 জন, তারপরে আরো কিছু লোক বিভিন্ন দল থেকে পাশ করে আনতে পারতেন। কেন আপনাকে ইগল ট্রাক নৌকা দিয়ে করতে হইলো বলেন তো? এইটুকু বুঝলেন না, তাহলে তো আজকে এত কথা হইতো না। আমরা বিভিন্ন দল মাঠে দেখতাম, বিএনএম এর থেকে দিতেন কিছু, তৈমুরুজা সাহেবরা যেটা করলো হয়তো 10 জন আনতেন। আমরা তো বিএনপি মাথা ঘামাই না, আমরা চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক। হ্যাঁ, আমরা চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক। এই যে উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতারা তো ভাই ইলেকশন করে না উপজেলায়, করে স্থানীয় নেতারা। তো স্থানীয় নেতারাই বিএনপি কে বয়কট করে দিয়েছে। আমাদের তো তার কিছু করার দরকার নাই, জনগণের কিছু অ্যাডভান্টেজ হলেই এই যেমন আপনি টক শোতে এসে আপনার যা ইচ্ছে তাই বলতে পারতেছেন, আমি পারতেছি না, কারণ আমার কালকে সকালে আপনি একটু কতগুলো ভুল তথ্য দিলেন। আমি কিন্তু আমি তো ব্যক্তি আক্রমণ করিনি ভাই। না ওইটা বলছি না, আপনার নামে কেউ মামলা করবে না। না আমার নামে মামলা করার সুযোগ নাই তো। আপনি ব্যক্তিগতভাবে কয়েকজনের কথা বলেছেন, তাহলে তারা এই সুযোগটা নিতে পারেন। আপনি তাকে তাদেরকে দিয়েছেন। আপনি কেন আতিউর রহমান সাহেব, ডক্টর আতিউর রহমান সম্পর্কে কেন বললেন? আতিউর রহমান সাহেব সেটা আপনার কাছে ভদ্র ভাষায় জানতে চাইতে পারেন যে ভাই আমার বিরুদ্ধে অভিযোগটা একটু জানান, নাকি জেনারেল আজিজের মতো আসমান থেকে কিছু একটা দিয়ে দেবেন? 50 বার বলা হয়েছে উনি অন্য বিষয়ে আর্টিকেল লেখেন, সেমিনার সিম্পোজিয়াম করেন, কিন্তু ওনার ব্যাংকের থেকে 810 কোটি টাকার ব্যাপারে এখন পর্যন্ত ওনার তো এটা ব্যক্তিগতভাবে উনি কি ঘরে নিয়েছেন এই টাকা? সেটা আমার জানার দরকার নেই তো, সেটা তো আমি জানি না। তাহলে আপনি তো ইতিমধ্যে জানেন সেটি। কিন্তু ব্যর্থতা হতে পারে। শুনেন, ঘরে চুরি ঠেকানোর ব্যর্থতার চুরি করা তো এক জিনিস না রাজ্জাকি ভাই। পাহারাদারকে ধরবেন না, আপনি গৃহস্থ যদি চুরি ঠেকাতে না পারে তাকে আপনি চোরের সাথে তুলনা করতে পারেন না, আপনি ব্যর্থ বলতে পারেন। কিন্তু চুরি করার ব্যর্থতা এক জিনিস না। টাকা চলে গেছে, দ্যাটস অল। আমার টাকা চলে গেছে, আপনি এটা অতি সরলীকরণ করছেন। না, একদম অতি সরলীকরণ করছেন। আপনি তো ওনাকে সুযোগ দিবেন। আপনি ওনাকে চিঠি লিখেন কালকে যে ভাই আপনি আপনার সময় এটা হয়েছে, নাগরিক হিসেবে আমি জানতে চাই। লেখুক না, এত কথা হয়। আপনি বলেন না, ঠিক আছে, আপনি তাকে বলেন, কালকে বলেন অভিযোগটা করেছেন ব্যক্তিগতভাবে আপনি নাম ধরে। না আপনি বলেন আপনি তার কাছে জানতে চান, আর্টিকেল লিখে বুঝিয়ে দেন, তার কাছে জানতে চান। আপনি পারেন, বলেন। না, আমি কেন করবো? আমি তো অভিযোগ করিনি, বরং আমি জানি যে আপনি একটা অন্যায় কাজ করেছেন। আমি আপনাকে এই ক্ষেত্রে ভাই হিসাবে আমার আপনি অ্যাসল্টেড বিলো দ্য বেল্ট আর্টিকেল লেখাতে পারবেন না। রাজ্জাকি ভাই, আপনি একজন অসাধারণ ভদ্র মানুষ। ইউ অ্যাসল্টেড বিলো দ্য বেল্ট, এটা কেন করলেন? অসাধারণ মানুষ আপনিও, অসাধারণ মানুষ আমি, প্রত্যেকের মানুষ অসাধারণ পজিশন পাইলে, আর পজিশন না পাইলে সাধারণ। আমি এটা সঠিক মনে করি না। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, না যেমন ধরেন আপনি আওয়ামী লীগ বকা দেন, সরকারকে বকা দেন,
সবাইকে দেন, না, কিন্তু একজন আপনি ব্যক্তির নাম ধরে chairman বিলু হয়েছেন, দ্য আপনি বেল্ট বললেন কেন যে আক্রমণ আপনি করবেন? টাকা ফিরে দেওয়ার জন্য কাজ করবেন, এই করবেন ইত্যাদি ইত্যাদি। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কি বলা উচিত ছিল না যে 810 কোটি টাকা কোথায় কিভাবে গেল? না, সেটা তো অলরেডি পাবলিক। পাবলিক মানে কি? পাবলিক কই? উনি বরং রিজাইন দিয়ে বাহবা নিছেন। না, কোনো দায় দায়িত্ব নাই। পাবলিক মানে ওনাকে কি? কেউ এখন আপনি বলতে চায় নাই, কেউ জানেন চার্জ না টাকা করেনি। কোথায় কিভাবে গিয়েছে? উনিও বলেছেন, তদন্তকারীরাও বলেছে। তাহলে এটা আবার নতুন করে উনি কি উনি বলবেন? বলেননি। দেখান উনি কি কোথায় ওনার- রিপোর্ট দেখান না কোথায় না, উনি বলেছে। কেন বলবেন? ওনাকে কতবার ইন্টারভিউ নিয়েছে, উনি তদন্তের অংশ হিসেবে ঘন্টার পর ঘন্টা উনি বক্তব্য রেখেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা প্রত্যাশা করি আরো সামনে আপনাদের দুজনকে আমরা পাবো আপনাদের মূল্যবান মতামত গ্রহণ করার জন্য। ভালো থাকবেন আপনারা দুজন। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সাম্প্রতিক সমীকরণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।